সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আজকের অনুষ্ঠান প্রথম ভোটে আপনাদের স্বাগত জানাই। ভোট গণতান্ত্রিক অধিকার। একটি সুষ্ঠু গণতান্ত্রিক বিকাশের জন্য ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকের ভোটাধিকারের মধ্য দিয়ে তার রাষ্ট্রের কার্যক্রমে এবং রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে একটি দেশের গণতান্ত্রিক যাত্রা মজবুত হয়। আমরা আজকের অনুষ্ঠানে যাদেরকে নিয়ে এসেছি তারা তাদের জীবনে প্রথমবার ভোট দিবে এবং তাদের এই ভোট দেওয়ার মধ্যে দিয়েই তারা এই আগামী যে 26শে নির্বাচন 12 ফেব্রুয়ারি সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এবং এই অংশগ্রহণের মাধ্যমে তাদের জীবনের প্রথম ভোট দেওয়া হবে। আমরা সেই জন্য তাদেরকে এখানে নিয়ে এসেছি স্টুডিওতে। আমি শুরুতেই পরিচয় করে দিব। আমার ডানে আছে মার্কেটিং বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ জাভেদ, তিনি চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার পাশে আছে তানহা জান্নাত, ফিলসফি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। আর আমার বামে আছে মোহাম্মদ অমিত হাসান চৌধুরী, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং তার পাশে আছে সাদিয়া আফরিন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা জানি যে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুরুতে ইমতিয়াজ জাভেদের কাছে আসতে চাই যে এই যে প্রথম ভোটের যে অনুভূতি সেই সম্পর্কে আমি শুনতে চাই আপনার কাছ থেকে, পরবর্তীতে অন্যদের কাছ থেকে শুনবো। আমি প্রথম ভোটার হয়েছি 2022 সালে। তো এরপর থেকে আসলে যে ভোটার হওয়ার পরে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি ভোট দিব, কিন্তু এই যে বিগত সময় যেগুলো গেছে আমি ভোটার হওয়ার পর থেকে আমি কখনো ভোট দিতে পারিনি। সবসময় একটা মানে হতাশা কাজ করতো যে আমি সালের ভোটটা দেওয়ার সুযোগ হয়নি। হ্যাঁ, সুযোগ হয় নাই, ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, তো ভোট দেওয়ার তো প্রশ্নই আসে না। তো একটা আকাঙ্ক্ষা সবসময় ছিল যে একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি আমার ভোটাধিকারটা প্রয়োগ করব, কিন্তু সেই সুযোগটা হয় নাই। এবার সেই সুযোগটা এসেছে, আশা করি যথাযথভাবে ভোটটা দিতে পারবো। ধন্যবাদ। এখন আমি চলে আসবো তানহা জান্নাতের কাছে। আপনার কি অনুভূতি? আসলে প্রথমবার ভোট দেওয়ার অনুভূতিটা সত্যি অনেক আনন্দ, গর্ব এবং দায়িত্বে ভরপুর। মনে হচ্ছে আমি একজন পূর্ণ নাগরিক হিসেবে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে একটা অংশ রাখতে পারবো, কারণ ভোটের মাধ্যমে আমরা যোগ্য একজন শাসককে নির্বাচিত করতে পারবো। আর এখন যুব সমাজের সংখ্যায় বেশি, যুব সমাজের চিন্তা ভাবনা অন্যরকম। তো প্রথমবার ভোট দেওয়াতে মনে হয় আমরা একজন যোগ্য প্রার্থীকে নির্বাচন করব। তো প্রথমবার ভোট দেওয়ার জন্য খুবই আমরা আনন্দিত। তো আমি মোহাম্মদ অমিত হাসান চৌধুরীর কাছে আসবো। আমি আপনার অনুভূতি শুনতে চাই। আমার প্রথম ভোট দেওয়ার অনুভূতি দুই ধরনের, একটা উদ্বেগ উৎকণ্ঠা আর একটা উৎসাহ উদ্দীপনা। আমার উদ্বেগ আর উৎকণ্ঠাটা হচ্ছে আমি সুষ্ঠুভাবে আমার ভোটটা প্রয়োগ করতে পারবো কি না, আর উৎসাহ উদ্দীপনার বিষয়টা যে আমি আমার রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণে প্রথম আমার ভোটটা প্রয়োগের মাধ্যমে আমি আমার রাষ্ট্রের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করছি। চলে আসবো সাদিয়া আফরিনের কাছে। সাদিয়া আফরিন, আপনার কেমন লাগছে প্রথম ভোট দিবেন? আমি এই 2026 সালে প্রথম ভোট দেব। আমাদের এতদিন শুনতাম যে গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণ গণতন্ত্রের মূল, কিন্তু এটার যে একটা প্রয়োগ, এই প্রয়োগটা এই এত বছর আসলে কখনোই নিজের অভিজ্ঞতা হয়নি। তো এই যে আমাদের প্রয়োগটা, সেটাই মনে করছি যে এই ফেব্রুয়ারির 12 তারিখে করতে পারবো। তো আসলে অনুভূতিটা খুবই আনন্দের যে শেষ পর্যন্ত একটা জায়গায় হয়তো বা একটি প্রভাব রাখতে পারছি। তো আনন্দের একটি অনুভূতি। এখন আমি ইমতিয়াজ জাভেদের কাছে আসব। এই যে ভোট দিবেন, নতুন ভোটদানের যে অনুভূতি, তো আপনি এটা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন ভোটদানের বিষয়ে? আপনি কোথায় ভোটার এবং কিভাবে ভোট দিবেন? আমার জন্মস্থান যেখানে কর্ণফুলী উপজেলা, আমি সেখানে শিকলবাহামার ইউনিয়নে ভোটার হয়েছি। তো আসলে অনেক দিন ধরে একটা স্বপ্ন ছিল যে সবাই একসাথে ভোট দিব, বন্ধুরা থাকবে, সবাই ফ্যামিলির সবাই থাকবে, আমরা সবাই যাব, হই হুল্লো করবো, একটা ভোট দিব। সে পরিবেশটা এখন তৈরি হয়েছে। আমরা আশা করতেছি আমরা সবাই উৎসবমুখর পরিবেশের মাধ্যমে আমাদের ভোটদান সম্পন্ন করব। আচ্ছা, তানহা জান্নাত, ভোটের প্রস্তুতি কি? আপনি কোথায় ভোটার? আমি শেরপুর জেলার ভোটার। তো আমরা দেখেছি যে 17 বছরে আমরা নিজেদের ভোট যে প্রয়োগের এই সুযোগটা কখনো পাইনি। ছোটবেলায় দেখতাম মাকে বলতাম যে ভোট দিতে যাও না, মা বলতো যে ভোট তো হয়ে গেছে, দেওয়া লাগবে না। কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানের পর
এখন সবাই হচ্ছে ভোট দিতে পারবে এবং আমি নিজেও একজন নতুন ভোটার হয়েছি জাতীয় নির্বাচনে, এটি আমার প্রথম ভোট। এর জন্য হচ্ছে এখন সবার ভিতরেই অনেক উৎসব কাজ করতেছে যে আমরা আবার হচ্ছে যে সেই গণতান্ত্রিক যে একটা রাষ্ট্রের যে একটা ভোট দেওয়ার যে অধিকার, এটা আমরা আবার ফিরে পেয়েছি। এর জন্য হচ্ছে তাহলে আপনি শেরপুরে যাবেন অল্প কিছুদিনের মধ্যে, জি, ভোটের আমি- আগে যাবেন। জি। আচ্ছা, খুব ভোট দিতে ধন্যবাদ। অমিত হাসান, ভোটের দেওয়ার প্রস্তুতি কি? কোথায় ভোটার আপনি? আমি আমার নির্বাচনী আসন ঝিনাইদহ ৪ থেকে ভোটার হয়েছি। এখানে আমি নির্বাচনের 1 সপ্তাহ আগে যাব ইনশাল্লাহ। গিয়ে সেখানে আমার পছন্দের প্রার্থীর জন্য আমি প্রচার প্রচারণায় অংশ নিব। আমার পরিবারের সদস্যদের নিয়ে আমি ভোট কেন্দ্রে গিয়ে তার পক্ষে ভোট দিব এবং একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর দেশ গড়ে তুলব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি সাদিয়া আফরিনের কাছে যাব। সাদিয়া আফরিন, কোথায় ভোটার হয়েছেন আপনি? আমি ঢাকা 16 আসনের ভোটার। তো আমি কিছুদিন আগেই ঢাকা ছিলাম, তো তখনও যারা যারা প্রার্থী হয়েছেন তাদের সম্পর্কে জানার চেষ্টা করেছি। তো আশা করছি যে এই ভোটের কিছুদিন আগে ঢাকা গিয়ে যারা যারা প্রার্থী আছে তাদের সম্পর্কে আরো ভালো মতো জানার, তাদের ক্রেডিবিলিটি কি কি আছে, তারা কি কি করছেন, কি কি করতে চাচ্ছেন, এই সকল কিছু বুঝে তারপর একজন যোগ্য প্রার্থীকে গিয়ে ভোট দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি ধরনের প্রার্থীকে ভোট দিতে চান? আমি স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে এরকম একটা প্রার্থীকে ভোট দিতে চাই। কারণ আমরা অনেক কিছুই আমরা বুঝি না যে কিভাবে হচ্ছে, কোথায় কি ধরনের কাজ হচ্ছে। আমাদের কাছে এই জিনিসগুলো কখনোই খুব বেশি স্বচ্ছ থাকে না, ক্লিয়ার থাকে না। তো অনেক দিন পরে যখন আমাদেরকে কোনো একটা প্রসেস বা কোনো একটা বিষয় সম্পর্কে জানানো হয়, আমরা জিনিসটা ধরতে পারি না যে কিভাবে হচ্ছে। তাই আমি চাবো এরকম একজন প্রার্থীকে যে হচ্ছে তার প্রত্যেকটা পদক্ষেপ আমাদের সাথে শেয়ার করবে, প্রত্যেকটা পদক্ষেপে তিনি স্বচ্ছ থাকবেন, জবাবদিহিতার আন্ডারে থাকবেন, যাতে যে কোনো কিছু আমার যদি মনে হয় তিনি ভুল করছেন বা প্রশ্নবিদ্ধ কিছু করছেন, আমি যাতে তাকে প্রশ্ন করতে পারি যে আপনি এটা করেছেন, এটা কেন করেছেন। তাকে প্রশ্ন করার অধিকারটা যাতে আমার থাকে, এই ধরনের একজন প্রার্থী চাই আমি। আমরা এইবার চলে আসব আবারও ইমতিয়াজ জাভেদের কাছে, যে এই যে ভোটাধিকার প্রয়োগ করার যে একটা সুযোগ, হ্যাঁ, এখন এই যে ভোটের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে, নির্বাচনী প্রচার প্রচারণা সম্পর্কে আপনি কি ভাবছেন বা কিভাবে দেখছেন এখন যেভাবে প্রচার প্রচারণা চলছে? আচ্ছা, এইবার হচ্ছে যে অনেকগুলো ইনিশিয়েটিভ হচ্ছে নির্বাচনী কমিটি যেটা আছে ওটা থেকে নেওয়া হয়েছে। আমি দেখলাম যে হচ্ছে কোনো পোস্টার হচ্ছে আপনার লাগানো হচ্ছে না, তো বিলি করা হচ্ছে কিন্তু হচ্ছে লাগানো হচ্ছে না। বিষয়টা আমার নতুন একটা নতুনত্ব আছে, যেটা হচ্ছে পরিবেশ বান্ধব। এটার জন্য হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, নির্বাচন কমিশন। হ্যাঁ। তো আর পাশাপাশি হচ্ছে যে বর্তমানের এই মোটামুটি সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। তো নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এখন হচ্ছে যে আপনার 1-to-1 কানেকশনটা যেমন দরকার, কীভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইনটাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো দুইটা যদি একটা ভারসাম্য করা যায় তাহলে মনে হয় ওই প্রার্থী যে আসনে নির্বাচন করবে ওইখানে তার জন্য সুবিধাজনক হবে ভোটগুলো কালেক্ট করার ক্ষেত্রে। আচ্ছা, আমি তানহা জান্নাতকে জিজ্ঞেস করব একই প্রশ্ন সাদিয়া আফরিনকে যে প্রশ্ন করেছি, যে আসলে কি ধরনের প্রার্থীকে আপনি ভোট দিতে চান? আমি এই ধরনের একজন প্রার্থীকে ভোট দিতে চাই যে সমালোচনা নিতে পারবে। কারণ হচ্ছে যে উনি তো আমাদের ভোটে নির্বাচিত হবেন। তো আমরা তো হচ্ছে ভোটের আগে সবাই বলে যে এটা করব ওটা করব, তো আমরা তো হচ্ছে ওই একটা আশায় তাদেরকে ভোট দিব। ভোট দেওয়ার পরে আমরা এরকম একজন যোগ্য প্রার্থীকে ভোট দেব যে হচ্ছে, যেমন সাদিয়া বললেন যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, তো এবং সমালোচনা মানে হচ্ছে যেন শোনার ওনার মেন্টালিটিটা থাকে, আমরা এরকম একজন প্রার্থীকে হচ্ছে ভোটটা দেব। আমি অমিতের কাছে আসব। অমিত হাসান ইতিহাসের ছাত্র। আমাদের যে বাংলাদেশের যে আমরা বিভিন্ন সময় দেখেছি নির্বাচন হয়েছে এবং নির্বাচনের একটা বিভিন্ন সময়ে আমরা দেখেছি নানান রকম পরিবেশ থাকে। এবারের ভোটের পরিবেশ একজন তরুণ ভোটার হিসেবে আপনার কাছে কেমন লাগছে? আমরা বিগত সময়ে দেখেছি স্যার, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন হয়েছে। মানুষকে ঘরবাড়ি থেকে বের হতে দেয়নি, তার আগেই ভোট হয়ে গেছে। কিন্তু এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমাদের তরুণ সমাজ বা দেশের যারা নাগরিক আছি তারা সচেতন হয়ে উঠেছি। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সরকারের সাথে কাজ করছে এবং এখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে আমরা সম্পূর্ণ ভয়ভীতিহীনভাবে নির্বাচনী আমরা ভোটদান করব, যেখানে আমাদের কোনো প্রার্থী ভয় দেখাবে না তার পক্ষে ভোট দেওয়ার জন্য বা আমাদেরকে অস্ত্রের ঝনঝনানির ভিতরে ফেলবে না।
যেটা আমাদের সেটা একটা নতুন পরিবেশে ভালো একটা নতুন পরিবেশ পরিবেশে, আমরা জি স্যার। দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আমরা এখন আবার চলে আসব সাদিয়ার কাছে। সাদিয়া, এই যে আমরা প্রার্থীদের কথা বলছিলাম, আলোচনা করছিলাম, হ্যাঁ, এখন এই আমাদের যে একটা বড় অংশ তরুণ ভোট দিচ্ছে, তরুণদের ভোটদানের গুরুত্বটা কি? আমরা দেখেছি মাঝখানে তরুণদের অনেকেই ভোটদানে অনীহা বা একটা রাজনৈতিক অনীহা তৈরি হয়েছে, কিন্তু আমরা 5ই আগস্ট পরবর্তী সময় দেখলাম তরুণদের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা পরিবর্তন হয়েছে। এখন আপনি কি মনে করেন যে তরুণদের এই ভোটদানে অংশগ্রহণটা কি গুরুত্বপূর্ণ? আমি মনে করি তরুণদের এই ভোটদানে অংশগ্রহণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই জুলাই অভ্যুত্থানের আগের যে সময়টা আমরা অ্যাপলিটিক্যাল এই শব্দটা ব্যবহার করতে খুবই পছন্দ করতাম, যে হ্যাঁ আমি আসলে রাজনীতি তেমন একটা বুঝি না, আমি তেমন একটা জানি না, কিন্তু আসলে মানুষের জীবনের প্রত্যেকটা পদক্ষেপই রাজনীতির সাথেই জড়িত, কারণ আমাদের বাজারের জিনিসপত্রের দাম থেকে শুরু করে সকল কিছুই আমাদের দেশের রাজনৈতিক অবস্থাটার উপর ডিপেন্ড করে। তো আমরা যারা তরুণ এখন আছি, আমরাই পরবর্তীতে এই দেশের মানে পরবর্তী প্রজন্ম, তো আমাদের এই দেশেই বেঁচে থাকতে হবে, আমাদের এই দেশে থাকতে হচ্ছে। তো এই দেশে যদি আমরাই ভোট না দিই, তাহলে আসলে এই দেশের পরবর্তী যেই জেনারেশন বা পরবর্তী যে রাজনৈতিক অবস্থা আসবে, সেটা আমাদের পক্ষ থেকে আসতেছে না, ওটা আর কি মানে আমরাই করতেছি না, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। তো যদি তরুণরা ভোট না দেয়, সেক্ষেত্রে দেখা যাবে যে যোগ্য প্রার্থীর আমরা যে কথাটা বলি, সেটা হয়তো বা আমরা যা চাই, তরুণরা যা চাই ওই রকম আমরা নাও পেতে পারি, আমরা হয়তো বা অন্য রকম পেতে পারি, যেটা হয়তো বা আমরা চাবো না যদি আমরা ভোটটা না দিই। তাই তরুণদের নতুন চিন্তা ভাবনা, তরুণদের নতুনভাবে ভোট দেওয়া, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। এখন আমি ইমতিয়াজ জাভেদের কাছে আবার আসব। এই যে তরুণ ভোটারদের যে আমরা দেখেছি এই পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক অনীহা এক ধরনের আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার ফেসবুকে লেখা আছে এই পলিটিক্যাল, তো এখন সেই জায়গা থেকে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে কারণে একটা পরিবর্তন এসেছে এবং তারা বুঝতে শিখেছে রাজনীতিক সচেতনতা, অংশগ্রহণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্র জনগণের, যে কারণে তরুণরা এখন অনেক সচেতন হয়েছে। তো আপনি কি মনে করেন যে রাজনীতিতে তরুণদের এই সচেতনতা আরও বাড়ানো উচিত? আমরা 5 তারিখের আগে যেটা দেখতাম যে তখন তো আর গণতন্ত্র ছিল না, তখন ছিল আলটিমেটলি স্বৈরতন্ত্র বা স্বৈরশাসকই ছিল। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে সবাই কথা বলার যে মানে পন্থা ছিল সেটা একটু ভিন্ন ছিল। যারা রাজনৈতিক মতাদর্শী ছিল তারা বলতে আমরা অ্যাপলিটিক্যাল, কিন্তু 5 তারিখ পরবর্তী ব্যাপারটা ভিন্ন। এখন একটা গণতান্ত্রিক অবস্থান দেশে বিরাজ করছে, তো এই ক্ষেত্রে সবাই সবার মতের স্বাধীনতা ফিরে পাইছে এবং সবাই হচ্ছে যে তাদের নিজস্ব যে আইডিওলজি সেটার দিকে ঝুঁকছে এবং এটা আরও বেশি সামনে এগিয়ে আসা দরকার। কারণ হচ্ছে তরুণরা যখন কথা বলবে, তরুণরা যখন তাদের মত প্রকাশ করবে, তখন হচ্ছে যে একটা হচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে, যার জন্য হচ্ছে তরুণদের এই অংশগ্রহণ খুব বেশি দরকার, খুব জরুরি আসলে। এখন আমি তানহার কাছে আসবো আবার। এই যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটা কেমন লাগছে আপনার কাছে, এবং ভোটদানের যে পরিবেশটা কেমন লাগছে? এটা সত্যি অন্যরকম এক পরিবেশ, কারণ হচ্ছে 5ই আগস্টের আগে একরকম পরিবেশ ছিল এবং 5ই আগস্টের পরে হচ্ছে অন্যরকম একটা পরিবেশ। তো সব কিছুই হচ্ছে নতুন লাগতেছে এবং আশা করব যে এই নতুন পরিবেশে একজন যোগ্য প্রার্থী হচ্ছে দেশের শাসনভার হচ্ছে, অর্থাৎ যোগ্য ব্যক্তি শাসনভারের দায়িত্ব নেবে, নেবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমরা এখন চলে যাব এই যে নির্বাচনী প্রচারণার বিষয়ে আলোচনা। আমরা দেখি যে প্রায় ভোটের ক্ষেত্রে প্রচারণার ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে নানান রকম গুজব এবং বিকৃত তথ্য দিয়ে এআই জেনারেটেড বিভিন্ন রকম ভিডিও অথবা ছবি এডিট করে বিভিন্ন অপতথ্য প্রার্থীর বিরুদ্ধে নানান রকম বা দলের বিরুদ্ধে প্রচার করা হয়। সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? আমরা এইসব গুজব বা অপতথ্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আমাদের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে, তাদের শরণাপন্ন হতে পারি। তারা এইগুলো মানে যাচাই বাছাই করবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এর মাধ্যমে যে কোনো প্রার্থী বা দলের বিরুদ্ধে যে অপচার বা গুজব যদি হয়ে থাকে সেইগুলা বের হয়ে আসবে। সচেতন হওয়া। আচ্ছা, এই যে আমরা মাঝে মাঝে দেখছি যে এই ফ্যাক্ট চেকিং আমাদের প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজের মধ্য দিয়ে অনেকগুলো ঘটনার ফ্যাক্ট চেক করে সেটা সত্য মিথ্যা কিন্তু সেখান থেকে একটা দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেক্ষেত্রে আর কি করা যেতে পারে, আমি আপনার কাছে আসতে চাই সাদিয়া।
এখানে ফ্যাক্ট চেকিংয়ের চাইতেও আমার কাছে মনে হয় যে আমাদের যারা এখন আমরা ভোট দিচ্ছি সবাই আমরা প্রাপ্তবয়স্ক, তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমাদেরও একটা মানে এখানে বুঝতে হবে কোন জিনিসটা আসলে সঠিক কোন জিনিসটা ভুল, এটার একটা দিক নির্দেশনা আসলে আমরা নিজেরাই নিজেদেরকে দিতে পারবো। এছাড়াও ধরেন যে কোনো একটা প্রার্থী তার বিরুদ্ধে যদি অপপ্রচার করা হয়, সে সবসময় সে নিজের অবস্থানটাকে ক্লিয়ার করে, তার অবস্থানটাকে পরিষ্কার করে। তো সেখানে আমাদের কাছে অ্যাকচুয়ালি তখন দুইটা সাইডই মুক্ত থাকে, যে আমি চাইলে গুজবটাকে বিশ্বাস করতে পারি, আমি চাইলে সে যে ক্ল্যারিফিকেশনটা দিয়েছে বা নিজের অবস্থান পরিষ্কার করেছে আমরা ওইটাও বিশ্বাস করতে পারি। সো তখন আর কি এই কমপ্লিট যেই দায়ভারটা সেটাও আমাদের ওপরই বর্তায়, যে এই ব্যাপারগুলোকে আমরা আসলে কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমরা ঠিক করবো আর কি। আমরা সামগ্রিকভাবে যে আলোচনা করছি এই যে যাদেরকে ভোট দিব আমরা, তো এখন একটু আগে আমাদের একজন শিক্ষার্থী বললেন যে জবাবদিহিতার কথা, এই যে প্রার্থীরা নির্বাচনী প্রতিশ্রুতি দেয় এবং তারা নির্বাচনী ম্যানিফেস্টো তাদের ডিক্লেয়ার করে, এই ম্যানিফেস্টো পরবর্তীতে তারা কতটা কার্যকর করছে, এটা কি বাস্তবায়ন করছে কি না, আপনার যিনি নির্বাচিত হলেন সেই ব্যাপারে কি আপনি সচেতন থাকবেন বা তাকে এই জবাবদিহি করার কি সুযোগ থাকতে পারে? যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো বিষয়টা খুব সহজ, যে আমি ওনাকে উনি যখন পোস্ট করে তখন কমেন্ট করে জিজ্ঞেস করে ফেলতে পারি যে মানে ওনার অবস্থানটা কেমন যাচ্ছে। আর হচ্ছে যে যেহেতু ওনার একটা পলিসি মেকিং আছে, আমরা তো সব কিছু দেখে শুনে ভোট দিব, তো আমরা এতটুকু বিশ্বাস করবো যে আমরা যাদের ভোট দিচ্ছি তারা হচ্ছে তাদের পলিসি মেকিংগুলো যথাযথভাবে করবে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা জবাবদিহিতার একটা জায়গা তৈরি হয় এবং সেখানে বিভিন্নভাবে কমেন্ট করা এবং সেখানে নানানভাবে মন্তব্য প্রদান মধ্য দিয়ে একটা জবাবদিহিতা আদায় করা যায়। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখি যে প্রার্থীদের ভোটের আগে অনেক কমিটমেন্ট দেয়, কিন্তু সেটা ভোটের পরে কতটা কার্যকর করে সে ব্যাপারে আমাদের যে শিক্ষার্থী তানহা বলেছিল। তানহা, এক্ষেত্রে কি আমরা কোনোভাবে একটা ভোট 5 বছর পরে আবার আরেকবার ভোট, সেক্ষেত্রে কি আমরা সোশ্যাল মিডিয়া সহ আর কোনোভাবে কি এই জবাবদিহিতার কাজটা করা যায় কিনা, অথবা থাকা উচিত কিনা, যে মাঝে মাঝে এলাকার জনগণের মধ্যে এসে সে ধরনের তো সুযোগ করে দেওয়া যায় কিনা, বা এই ব্যাপারে কি নির্বাচন কমিশন উদ্যোগ নিতে পারে কিনা, কি মনে করেন আপনি এরকম একটা আইডিয়া ক্ষেত্রে? যে এরকম যে যারা হচ্ছে প্রার্থী ওনারা যদি তাদের হচ্ছে নির্বাচনী ইস্তেহারে এই জিনিসটা উল্লেখ করে যে আমরা প্রতি মাসে বা হচ্ছে প্রতি সপ্তাহে আমরা হচ্ছে নির্বাচিত হওয়ার পর একটা সমাবেশ করব এবং এই জায়গায় আমাদের কি ভুল ত্রুটিগুলো আছে এগুলা একটা জবাবদিহিতা, এর মাধ্যমে একটা জবাবদিহিতা হচ্ছে নিশ্চিত অর্থাৎ হবে। জনগণের প্রতি একটা দায়বদ্ধতার জায়গা থেকে তাদের একটা জবাবদিহিতা, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, এলাকায় মানুষের সাথে সরাসরি তারা এটা করতে পারে। আমরা আসলে আলোচনার আমরা যে পর্যায়ে আছি, এখানে আমরা নির্বাচনের যে ভোটের যে বিভিন্ন রকম আমরা দেখি প্রচারণার বিভিন্ন স্টাইল চলে। হ্যাঁ, আমি এখন আসতে চাই সাদিয়ার কাছে আগে, যে কোন ধরনের প্রচারণাটাকে আপনাকে এখন বেশি আকৃষ্ট করছে? কিছুদিন আগে নিউ ইয়র্কে একটা নির্বাচন হয়, যে নির্বাচনের অনেকগুলো কন্টেন্ট আমাদের সবার কাছেই আসে, আমরা সবাই দেখি কন্টেন্টগুলো অনেক বেশি এঙ্গেজিং আমাদের কাছে। কেন? কারণ হচ্ছে কন্টেন্টগুলোতে তিনি এক্সপ্লেন করেছিলেন যে কিভাবে ভোটটা দিতে হবে ওখানে, তো কিভাবে কি হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো কন্টেন্টের ব্যাপারটা, যেহেতু আমরা তরুণ এবং তরুণদের প্রথম ভোট নিয়ে আজকে কথাবার্তা, তাই এই কন্টেন্টের ব্যাপারটাতে আমার মনে হয় যে অনেক বেশি জোর দেওয়া উচিত। কারণ আমরা এর আগে আসলে কখনোই ভোটের আগে কোনো কন্টেন্ট বা কোনো ধরনের কিছু দেখিনি, দেখতাম যে এখানে ওখানে সিল মারা, এখানে ওখানে পোস্টার লাগানো আছে, এই শুধু। তো আমার কাছে মনে হয় কন্টেন্টের আইডিয়াটাতে আসলে অনেক বেশি ফোকাস করা উচিত প্রার্থীদের। এবং এছাড়াও যেসব আমরা আসলে এই যে কাগজ অনেক বেশি অপচয় হয় যখন নির্বাচনের আগে, আমরা দেখি যে এখানে বিলি করছে কাগজ, ওখানে বিলি করছে কাগজ, মানুষ আসলে এতগুলো কাগজ আসলে কেউ পড়ে না, একটু দেখে দেখে ফেলে দিচ্ছে। তো ফেলে দেওয়ার পরে আসলে আমাদের জায়গাটা অনেক বেশি নোংরা হচ্ছে। তো ডাকসু নির্বাচনেও আমরা দেখেছিলাম একজন প্রার্থী, উনি হচ্ছে একটা কাগজ দিয়েছিলেন যেটা মাটিতে পড়লে গাছ হয়ে যাবে, এরকম একটা পরিবেশ বান্ধব উদ্যোগ তিনি নিয়েছিলেন। তো আমি চাইবো যে প্রার্থীরা যাতে এরকম কোনো একটা পন্থা অবলম্বন করেন যাতে পরিবেশের ক্ষতি না হয়, কারণ আমাদের দেশের পরিবেশের অবস্থা এমনিতেই অনেক খারাপ। তো এবং কন্টেন্ট বা আমাদেরকে যাতে স্বচ্ছতার সাথে রাখা হয়, যেটা আমি আসলে একটু আগেও বলেছি। তো ওই তো কন্টেন্ট, তারপরে পরিবেশ বান্ধব আইডিয়াগুলো যাতে তারা উপস্থাপন করেন। আমাদের শিক্ষার্থী সাদিয়া বলছিল জোহরান মামদানির কথা, নিউ ইয়র্কের মেয়র কন্টেন্টের মাধ্যমে তার মেসেজগুলো দিয়েছেন।
এখন আমরা এই প্রচার প্রচারণা চলছে, এখন ভোটাধিকার তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভোট কেন্দ্রে যাওয়া, সেক্ষেত্রে আর কি চ্যালেঞ্জ আছে আমাদের ভোটের ক্ষেত্রে? আমরা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে দেখি যে নির্বাচনের আগে একজন প্রার্থী যদি শক্তিশালী হয়, সে চেষ্টা করে তার প্রভাব বিস্তার করতে। সেটা বিভিন্ন পন্থায় হয়, অস্ত্রের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমেই হোক। এইটা বন্ধ করা উচিত, অথবা অর্থাৎ তারা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, অর্থাৎ ভোট একটা আনন্দমুখর বিষয়, যাতে কোনো বাধার সম্মুখীন কেউ হতে না হয়, সবল বা দুর্বলের বিষয় না। জি। এই বিষয়ে আমি একটু ইমতিয়াজ জাভেদের কাছে জানবো যে এই যে ভোটের যে পরিবেশ, এটা গুরুত্বপূর্ণ, মানুষ একটা উৎসব, এবং একজন মানুষ ভিন্ন মতের হতে পারে, সে ভোটটা যাতে সুন্দরভাবে দিতে পারে, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় করণীয় আছে। নির্বাচন কমিশন যদি তার যে বাহিনীগুলো হচ্ছে দায়িত্বশীল ভূমিকা রাখা, নির্বাচন কমিশন যে তার যে আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্ব পালন যাদের করবে, রাখবে, তাদের হচ্ছে কতটুকু আসলে দরকার, সেটা যদি যথাযথভাবে নির্ধারণ করে এবং কোথায় হচ্ছে সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা, নির্বাচন কমিশনার বলেন বা গভর্নমেন্ট বলেন, ওরা তো জানে আসলে কোথায় জামিলটা বেশি হয়, কোথায় হচ্ছে যে নির্বাচন উপলক্ষে গন্ডগোল বেশি হয়, অস্ত্রের জঞ্জাল বেশি হয়। হ্যাঁ, সেই হিসেবে একটা যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, তাহলে হচ্ছে যে এই ধরনের পরিবেশ আর তৈরি হয় না। নির্ভয়ে ভোটদান তরুণদেরকে আগ্রহী করবে কি বলে মনে করেন আপনি? এখন ভোটের যে পরিবেশ, আগে তরুণরা ভোটের বিমুখ ছিল, এখন যে একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা নিশ্চয়ই তরুণদেরকে আরো বেশি আগ্রহী করে তুলবে। আপনি কি দেখেন বিষয়টা? এবং এই জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তরুণদের। তো তরুণরা যেহেতু দেশ নিয়ে চিন্তা করে, সেই ক্ষেত্রে হচ্ছে যে তারা দেশের যে সামনের যে অবস্থাগুলো, ওইগুলোতেও সবসময় দেশের সাথে থাকবে। তানহা জান্নাত, আপনার কাছে কেমন লাগছে যে নির্ভয়ে ভোট দেওয়া? আপনি কি কোনো ভয় পাচ্ছেন কিছু ভোট না, দিতে? এখন আর ভয় নেই। আগে ভয় ছিল, আগে যদি আমি ভোটার ছিলাম না, তারপরেও ভয় ছিল, কিন্তু এখন আর সেই ভয়টা নেই। কারণ হচ্ছে এখন এখন এটা সত্যি মনে হয় মানে জনগণের, রাষ্ট্রের হচ্ছে শক্তি, জনগণের হাতে আসলে সব ক্ষমতা। জি, এটাই এখন মনে হয়। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র যেটা হচ্ছে সেটাই মনে হচ্ছে। জি, খুবই সুন্দর উত্তর। আমরা এই তরুণদের নিয়ে আজকের যে তারুণ্যের প্রথম ভোট, এই অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে চমৎকার কিছু আমাদের বিশ্লেষণ পেলাম, এবং তারা ভোটকে নিয়ে তাদের ভেতরে যে আনন্দ, যে অনুভূতি, এবং তাদের ভিতরে যে নানান রকম চিন্তা, প্রার্থী নির্ধারণ থেকে শুরু করে প্রচার প্রচারণা এবং ভোটকে উৎসব মুখর করার ক্ষেত্রে তাদের যে নিজস্ব যে চিন্তা, এবং তাদের যে এই তরুণ ভোটাররা যেভাবে রাষ্ট্রকে নিয়ে এখন ভাবছে, চিন্তা করছে, এটা সত্যিকার অর্থেই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলাদেশের মানুষ সেই 1971 সালের যে মুক্তিযুদ্ধ, তার বড় একটা ছিল রাজনৈতিক স্বাধীনতা, এবং এই রাজনৈতিক স্বাধীনতা, এই যে ভোটাধিকার, এটা আমরা দেখেছি গত 55 বছরে আমরা বিভিন্ন সময়ে একই রকমভাবে পাইনি, এবং বিশেষ করে গত 16 বছর ধরে ভোটাধিকার একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, মানুষ তার ভোটাধিকার হারিয়ে ফেলেছিল, গণতান্ত্রিক অধিকারকে তারা হারিয়ে ফেলেছিল। এখন নতুন এই যে সময় এসেছে, নতুন বাংলাদেশের যে সময়, 5ই আগস্ট পরবর্তী গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ছাত্র জনতার আত্মত্যাগের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার যে আমরা স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরির জন্য এই তরুণ ভোটাররাই কিন্তু তারা ভোটদানের জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা এই ভোটদানটা সুন্দর হোক, সাবলীল হোক, সবাই নির্ভয়ে ভোটদান করুক, এবং একটা ভালো নির্বাচন বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করবে, সবাই ভালো নির্বাচন হবে, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।